কিছু কীর্তি মানুষ ইচ্ছা করলেও ভুলতে পারে না, যেমন আইপিএলে 2008 সালে শ্যান ওয়ার্নের হাত ধরে রাজস্থান রয়্যালসের কাপ নেওয়া, এমনকি 2022 সালে জীবনের প্রথম খেলতে আসা গুজরাট টাইটান্স নামের একটি দল কাপ নিয়ে চলে গেল। আন্ডারডগ একটি টিম হার্দিক পান্ডিয়া দলকে কাপ জিতিয়ে নিল। সেই সাথে কিন্তু 2023 সালেও তারা রানার্স আপ হয়ে গেছে, 2 বলের জন্য তারা ম্যাচটি জিততে পারে নাই। বুঝতেই পারতেছে 2022 এবং 2023 সালে কোন ধরনের ডমিনেন্ট তারা ছিল। ব্যাট হাতে বল হাতে কিন্তু হার্দিক পান্ডিয়া ছিল দুর্দান্ত, তিনি বল হাতে তিনি দুর্দান্ত ছিলেন। এমনকি মোহাম্মদ শামির কথা না বললে না হয়, এখানে এই দলের জেতার জন্য মোহাম্মদ শামি যে ধরনের এফোর্ট দিয়ে গেছেন, পাওয়ার প্লেতে তিনি সর্বোচ্চ উইকেট নিয়েছেন, সম্ভবত ওই সিজনে তিনি 17টি উইকেট নিয়েছেন শুধুমাত্র পাওয়ার প্লেতে। সুতরাং বুঝতেই পারতেছেন তার ইফেক্ট কতখানি ছিল। 2024 সালে কিন্তু তারা দুজনেই আনঅ্যাভেলেবেল ছিল, সেই কারণে কিন্তু তারা 8ম স্থানে যেয়ে শেষ করতে পেরেছে। তো সুতরাং বুঝতেই পারতেছেন গুজরাট টাইটান্স কিন্তু নতুনভাবে 2025 সালে যাত্রা শুরু করবে। কিছু প্লেয়ারকে তারা রিটেন করেছে, আবার কিছু প্লেয়ারকে তারা কিনেছে অকশন থেকে। সুতরাং তাদের কিন্তু এখন বেঞ্চ স্ট্রেংথ বলেন বা টোটাল ওভারঅল স্ট্রেংথ বলেন কিন্তু ভালো আছে। আমরা যদি এক নজরে তাদের অকশন থেকে কেনা এবং রিটার্ন করা প্লেয়ারদেরকে দেখে নেই, তাহলে আমরা বুঝতে পারবো তাদের প্লেইং 11টা এবার কেমন হতে পারে। টাইটান্সদের সাথে হার্দিক পান্ডিয়ার যে একটা সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্কের বদলতে তিনি যেভাবে তিনি ব্যাটিং করেছেন, যেভাবে তিনি বোলিং করেছেন, তিনি পাওয়ার প্লেতে বোলিং করেছেন, তিনি 4 নম্বরে নেমে ব্যাটিং করেছেন, এমনকি তিনি লোয়ার অর্ডারদেরকে তিনি সাপোর্ট করে গেছেন, তিনি এক প্রান্ত আগলে ধরে রেখে গেছেন, এরকম কিন্তু হার্দিক পান্ডিয়াকে আমরা দেখিনি। আপনারা কি খেয়াল করেন যে হার্দিক পান্ডিয়া কিন্তু সবসময় কিন্তু 6 নম্বরে 7 নম্বরে নামে এসে ঝড়ো ইনিংস খেলে। আর গুজরাট টাইটান্স তিনি কী করতেন, 1 ডাউনে নামছেন বা 2 ডাউনে নামছেন, নামার পরে তিনি কী করতেন, খেলাটিকে ফরওয়ার্ড করে নিয়ে যেতেন 16-17তম ওভার পর্যন্ত। হয়তো তিনি ফিনিশিং করতে পারতেন না, বাকি প্লেয়াররা ফিনিশিং করতেন, কিন্তু মিডল ওভার পর্যন্ত তিনি যে খেলে যেতেন, এই ধরনের কিন্তু কীর্তি কিন্তু তিনি তার ক্যারিয়ারে করেন নাই। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু ভালো এফোর্ট দিয়ে গেছেন। আর মোহাম্মদ শামির ওইটা ছিল একদম পিক টাইম। 2023 বিশ্বকাপের আগে 2022 সালে কোন ধরনের বোলিং করেছেন তিনি বুঝতেই পারতেছেন। এই ফর্মের কারণেই কিন্তু 2023 সালে ওয়ার্ল্ড কাপে দেখেন মোহাম্মদ শামির পারফরমেন্সটা কেমন ছিল। এখন চলুন যাই আগে এটা জেনে নেই যে তারা কোন ধরনের প্লেয়ারগুলোকে রিটেনশন করেছিল। শুভমন গিল গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন, তাকে রিটেন করা হয়েছিল 16.5 CR দিয়ে, আর রাশিদ খানকে রিটেন করা হয়েছিল 18 CR দিয়ে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু তাদের অনেক পরিমাণ টাকা চলে গিয়েছিল। সাই সুদর্শন দুর্দান্ত একজন প্লেয়ার, সে কিন্তু এবার ওপেনিং করতে পারে, তাকে কিন্তু রিটার্ন করা হয়েছিল 8.5 CR দিয়ে। শাহরুখ খান তাকে রিটার্ন করা হয়েছিল বেস্ট প্রাইস 4 CR দিয়ে। এমনকি ড্যাশিং ফিনিশার রাহুল তেওয়াতিয়াকে রিটার্ন করা হয়েছিল 4 CR দিয়ে। সুতরাং বুঝতেই পারতেছেন কিন্তু তাদের পকেটে কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা ছিল, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা স্পেন্ড করেছে অকশনে যেয়ে কিন্তু তারা বিশেষ করে বলারদের প্রতি একটি বিশেষ মনোযোগী হয়েছে, কারণ তারা জানে বলার হচ্ছে এমন একটা অস্ত্র, বলারদের প্রতি টাকা বিনিয়োগ করলে টাকাটা রিটার্ন চলে আসতে পারে, মানে তাদের রিটার্ন বলতে কি তারা কাপটা জয় করতে পারে, বিষয়টা এরকম। যখন তারা অকশনে গেল, তারা কিন্তু রাবাডাকে অনেক দাম দিয়ে কিনলো, তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা তাকে অনেক দাম দিয়ে কিনলো, এমনকি ইন্ডিয়ান সেন্সেশন বলার মোহাম্মদ সিরাজ তাকে অনেক টাকা দিয়ে কিনলো। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের বলিং কিন্তু অনেক স্ট্রং, সাথে কিন্তু রাশিদ খান অবশ্যই যুক্ত আছেন। সুতরাং বুঝতেই পারতেছেন 4 জন কিন্তু প্রপার বলার দলে যুক্ত হয়ে গেল। এখন আমাদের কিন্তু প্লেইং 11 করাটা অনেক সহজ হয়ে যাবে। আপনি যদি রাশিদ খানকে 8 নম্বরে ধরেন আর যদি নিচে 3 জন বলার দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার 2 জন ওভারসিজ স্লট হয়ে গেল, আর নিচে প্রসিদ্ধ কৃষ্ণা আর সিরাজ হয়ে গেল। এখন সাজাতে হবে শুধুমাত্র উপরের 7 জন ব্যাটসম্যান। তো চলুন যাই দলটি একটু সাজিয়ে আসে। গুজরাট টাইটান্সের কাছে কিন্তু ওপেনিং করানোর জন্য 3 জনের বিকল্প রয়েছে। শুভমন গিল ন্যাচারাল ওপেনার, জস বাটলার হোয়াইট বলের ওপেনার, প্লাস হচ্ছেন সাই সুদর্শন। এখন সাই সুদর্শনকে আমি 3 নম্বরে খেলাতে চাচ্ছি না, আমি শুভমন গিলের সাথে সাই সুদর্শনকে ওপেনিংয়ে দিচ্ছি এবং 1 ডাউনে জস বাটলারকে খেলাতে চাচ্ছি। এতে করে জস বাটলার একটু ফ্লেক্সিবিলিটি পেল যে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সাথে একটু রোটেশন করে খেলার, তিনি যেন একটু বেশি বল খেলতে পারে, সেজন্য তাকে কিন্তু আবার ওপেনিং খেলালেও ভালো হয়। তারপর আমি রিস্ক নিতে যাচ্ছি না, তাকে আমি 1 ডাউনে খেলাতে চাচ্ছি, কারণ তিনি কিন্তু আর ফর্মের পিকে নাই। তো যেহেতু তিনি ফর্মের পিকে নাই, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম যে তিনি ওই ধরনের ছন্দে নাই ব্যাটিংয়ে, তাই আমি তাকে 1 ডাউনে দিতেছি, নতুন বলে তাকে ফেস করতে দিচ্ছি না। তিনি কিন্তু মিডল অর্ডারও ভালো খেলে থাকেন। 1 নম্বর শুভমন গিল, 2 নম্বর সাই সুদর্শন, 3 নম্বর জস বাটলার। 1, 2, 3 কিন্তু হেভি পাওয়ারফুল। সুতরাং বুঝতেই পারতেছেন তারা যদি টিকে যায় যে কোনো দলের জন্য কিন্তু হার্মফুল হতে পারে। 4 নম্বর অপশনটির জন্য ইন্ডিয়ান 2 জন ব্যাটসম্যান আমার চোখে পড়ে। একজন রিটেনশন করা প্লেয়ার শাহরুখ খান, আরেকজন হচ্ছেন নিলাম থেকে কিনা মাহিপাল লামরো। আমি চলে যাব শাহরুখ খানের সাথে, সে কিন্তু বিগ হিটিং করতে খুবই পারদর্শী এবং সে কিন্তু ভালো খেলতে পারে স্পিন বল। সুতরাং 4 নম্বরে আমি তাকে নিয়ে যাচ্ছি। 5 নম্বরে আমার কাছে বিকল্প 2 জন, গ্লেন ফিলিপস এবং শারফান রাদারফোর্ড। শারফান রাদারফোর্ড কিন্তু ভালো ব্যাটস। গ্লেন ফিলিপস যে ধরনের ফিল্ডিং করে থাকেন, তিনি তো ফিল্ডিং করেই দলকে 20 রান বাঁচিয়ে দিয়ে থাকেন, এমনকি যে ধরনের ক্যাচ তিনি নিয়ে থাকেন, আনবিলিভেবল ক্যাচ। আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাচগুলো দেখে থাকেন, আপনার চোখে তো এখনও ভাষার কথা যে তাকে বাদ দিয়ে তো দল ঘোষণা করাই যায় না। তো সুতরাং শারফান রাদারফোর্ডকে আমি দলে নিতে পারতেছি না। 5 নম্বরে
গ্লেন ফিলিপস চলে আসতেছে, তিনি কিন্তু ফিনিশিং রোলের একটা দায়িত্ব পালন করবেন। সুতরাং বুঝতেই পারতেছেন 1 2 3 4 5 কিন্তু যথেষ্ট পরিমাণ সলিড হয়ে গেল। 6 নম্বর স্পট একটা অলরাউন্ডার স্পট। এই স্পটে আমি সরাসরি ঢোকাই দিব ওয়াশিংটন সুন্দরকে। এর কারণে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি বেড়ে গেল আপনার। আমার কিন্তু নিচে অলরেডি 4 জন বলার আছে, ওয়াশিংটন সুন্দরকে দলে নিলে কিন্তু সে পাওয়ার প্লেতে কিছু বল করতে পারবে, আমাদের 5 জন বলার হয়ে যেতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন 6 নম্বর আমার দলে চলে যাবে ওয়াশিংটন সুন্দর। 7 নম্বরে রাহুল টেওয়াটিয়া রিটেনশন করার প্লেয়ার। সুতরাং বুঝতেই পারতেছেন সে যে ভালো খেলতে পারে এবং ভালো ফিনিশিং করতে পারে, তার এই রেকর্ড কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন, বা আগের খেলাগুলো যারা ফলো করেছিলেন তারা কিন্তু আপনারা জানেন। সুতরাং নো ডাউট হি উইল প্লে এট নাম্বার 7। 8 নম্বর রশিদ খান, সে কিন্তু যথেষ্ট ক্যাপেবল একজন ব্যাটসম্যান, সে সাথে কোন ধরনের বলার তাকে নিয়ে আর বর্ণনা করার কিছু নাই। আপনারা সবাই জানেন সে যে গেম চেঞ্জার, সে যে ফাইটার, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। 9 নম্বর অপশনের জন্য আমার কাছে কিন্তু 2 জন বিকল্প রয়েছেন, 2 জনই সাউথ আফ্রিকান। একজন হচ্ছেন রাবাডা, আরেকজন হচ্ছেন জেরার্ড কোর্টজে। এখন যেহেতু এই ধরনের মঞ্চে রাবাডা একজন দুর্দান্ত বলার, তাই আমি রাবারের সাথে চলে যাব। এখন জেরার্ড কোর্টজে যে বাজে বলার বিষয়টা এরকম না, যদি কোনো অফ ফর্মে থাকেন বা কেউ ইনজুরি কবলে থাকেন বা কাউকে বিশ্রামের প্রয়োজন হয়, তখন কিন্তু জেরার্ড কোর্টজে কিন্তু ঢুকে যেতে পারবে। দুজনে কিন্তু ব্যাট হাতে মোটামুটি হ্যান্ডি আছেন। আপনি যদি চেন্নাই খেলতে যান বা চেন্নাইয়ের মতো কোনো ট্র্যাক যদি আপনি পান যেখানে বল একটু বেশি টার্ন করবে, রাশিদ খানকে সঙ্গ দেওয়ার জন্য এবং সুন্দরকে সঙ্গ দেওয়ার জন্য আরেকজন বাড়তি স্পিনারের প্রয়োজন, সেই সুযোগ কিন্তু রয়েছে। সাই কিশোর, এই প্লেয়ারটির নাম কিন্তু ভুলবেন না, এই প্লেয়ারটিকে কিন্তু আমরা দেখতে পাবো, ইম্প্যাক্ট সাব হিসেবেও দেখতে পাবো। সুতরাং আপনারা যদি চান প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায়, তাকে কিন্তু আপনারা দলে ঢুকাইতে পারেন। তো আমি প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় দলে ঢুকাতে চাচ্ছি না, আমি আরেকজন প্রিমিয়াম পেসার 10 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণকে দলে ঢুকাবো। সুতরাং 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত কিন্তু আমার হয়ে গেল 11 মোহাম্মদ সিরাজ। বুঝতেই পারতেছেন আমার দলটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এক নজরে যদি আমি সমস্ত প্লেয়ারদেরকে আপনাদেরকে আবার জানাই দিই, তখন আপনাদের কাছে জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। 1 নম্বর শুভমন গিল আমাদের ক্যাপ্টেন, 2 নম্বর সাই সুদর্শন, 3 নম্বর জস বাটলার, 4 নম্বর শাহরুখ খান, 5 নম্বর গ্লেন ফিলিপস, 6 নম্বর ওয়াশিংটন সুন্দর, 7 নম্বর রাহুল টেওয়াটিয়া, 8 নম্বর রশিদ খান, 9 নম্বর খাইসো রাবাডা, 10 নম্বর প্রসিদ্ধ কৃষ্ণা, 11 নম্বর মোহাম্মদ সিরাজ। এই বছর যদি কোনো দল বোলিংয়ে সবচেয়ে বেশি টাকা খরচ করে থাকে, সেই দলটির নাম হচ্ছে গুজরাট টাইটান্স। মোহাম্মদ শামি যে ধরনের বোলিং করে গেছেন, কিংবা হার্দিক পান্ডিয়া যেভাবে সাপোর্ট করে গেছেন, এই দুজনের রিপ্লেসমেন্ট আনতে যে তারা যে ধরনের বোলিংয়ের পিছনে টাকা খরচ করেছেন, তা বলতে আর দ্বিধা নাই যে তারা এবার কাপ নেওয়ার জন্য মরিয়া হয়ে আছে। নিশান্ত সিন্দুর ডোমেস্টিক সার্কেলে, ইন্ডিয়ান ডোমেস্টিক সার্কেলে কিন্তু এই প্লেয়ারটির নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছে। যদি কোনো কারণে ব্যাটিং অর্ডারে যদি কোনো ব্যাটসম্যানের যদি ফর্ম না থাকে, তাহলে কিন্তু সরাসরি তাকে ঢুকাই দেওয়া যাবে, চিন্তা কিছু না। তাদের কাছে কিন্তু ব্যাকআপ প্লেয়ারও রেডি রয়েছে। এখন দেখা যাক তারা কোন ধরনের স্টার্ট এনে দিতে পারে। 1 2 3 হচ্ছে খুব ভাইটাল একটা রোল। যদি শুভমন গিল, সাই সুদর্শন, এমনকি জস বাটলার যদি একটা ভালো স্টার্ট এনে দিতে পারে, এবং যদি বোলিংয়ে রশিদ খান বলেন, ট্রেন্ট রাবাডা বলেন, তারা যদি একটু ভালো স্টার্ট এনে দিতে পারে, তাহলে কিন্তু এই দলকে ঠেকানোর মতো কোনো দলই থাকবে না। তারা কিন্তু মরিয়া হয়ে আছে। 22 সালের পরে 23 সাল তাদের কাপ জেতার সম্ভাবনা ছিল, অল্পের জন্য ছুটে গেল। যেহেতু 24 সালে তাদের কি প্লেয়ার দুটো চলে গেছিলো, একটা মোমেন্টে ব্রেক হয়ে গেছে, সে কারণে তারা 8ম স্থানে যে শেষ করেছে। এবার কিন্তু আর সেটি তারা চাইবে না, যে কোনো মূল্যে তারা চাইবে যেন তারা টপ করতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের সাথে খেলা কিন্তু একটু খুব রিস্কি হয়ে যাবে। তারা খুব জান প্রাণ দিয়ে এবার লড়াই করবে। দেখা যাক কি হয়। আজকে বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।